শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজিজুল ইসলাম মামুন, প্রভাষক বাংলা বিভাগ, সরকারি কালাচাঁদপুর স্কুল অ্যান্ড কলেজ, একাদশ, দ্বাদশ ও আলিম শ্রেণীর সাহিত্য পাঠে টিউটোরিয়ালে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাহিত্য পাঠ দুটি অংশে বিভক্ত, একটি অংশ গদ্যাংশ আর একটি কবিতাংশ। আজ কবিতা অংশ থেকে আলোচনা করব জীবনানন্দ দাশের সুচেতনা কবিতা। জীবনানন্দ দাশ, তাকে নিয়ে অনেক সমালোচনা পক্ষে বিপক্ষে। কারো কাছে তার কবিতা চিত্ররূপময়, কারো কাছে তিনি নির্জনতার কবি, কেউ মনে করেছেন তিনি আলো আঁধারের মধ্যেই বসবাস করেছেন। তার এই বিখ্যাত কবিতা সুচেতনা। সুচেতনা কবিতায় যাওয়ার আগে আমরা জীবনানন্দ দাশ সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। জীবনানন্দ দাশের জন্ম 1899 সালের 17 ফেব্রুয়ারি। বাবা সত্যানন্দ দাশগুপ্ত, মাতা কুসুম কুমারী দাস। তার বাবা ছিলেন বরিশালের ব্রজমোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মা ছিলেন বিখ্যাত স্বভাব কবি। আমরা ছোটবেলা থেকে একটি কবিতার সাথে সবাই পরিচিত, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। কবিতাটি কিন্তু কুসুম কুমারী দাশের। কবির জন্মস্থান বরিশাল এবং ওনার ডাক নাম ছিল মিলু। তার প্রথম প্রকাশিত কবিতা বর্ষা আবাহন, কবিতাটি প্রকাশিত হয়েছিল 1919 সালে। তিনি ব্রজমোহন বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন, ব্রজমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন, কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে বিএ অনার্স ডিগ্রি লাভ করেন 1919 সালে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন 1921 সালে। কর্মজীবনে তিনি শিক্ষকতা করেছেন। বিভিন্ন পেশায় আসলে অস্থির চিত্তের একজন মানুষ ছিলেন তিনি, কোনো কিছুতেই স্থির থাকতে পারেননি, বারবার শিক্ষকতা পরিবর্তন করেছেন। কলকাতা সিটি কলেজে, বাগেরহাট কলেজে, দিল্লি রামজোস কলেজে, বরিশাল বিএম কলেজ, খড়গপুর কলেজ, বরিশা কলেজ, কলকাতা হাওড়া গার্লস কলেজ আরো প্রতিষ্ঠানে তিনি চাকরি করেছেন। এবং জীবনে তার এমন দুর্বিপাকও এসেছে, তিনি বীমা কোম্পানির যে এজেন্ট হিসেবেও কাজ করেছেন এবং তিনি গৃহশিক্ষক হিসেবেও থেকে জীবিকা নির্বাহের চেষ্টা করেছেন। তার সারাটা জীবনে কষ্টে কষ্টেই কেটেছে। তিনি বাংলা সাহিত্যের নতুন একটি ধারার, কাব্য সাহিত্যের নতুন একটি ধারার যারা পুরোধা তাদের অন্যতম জীবনানন্দ দাশ। বাংলা সাহিত্যে যখন তার আবির্ভাব, তখন রবীন্দ্র বলয়ে আচ্ছন্ন পুরা বাংলা সাহিত্য। কবিতা, গল্প, কথা সাহিত্য, প্রবন্ধ সবকিছুতেই রবীন্দ্র প্রভাব। সত্যেন্দ্রনাথ দত্ত, বিখ্যাত কবিরা জন্ম নিয়েছেন এই যুগে, কিন্তু সত্যেন্দ্রনাথ দত্ত রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে আসতে পারেননি। এই সময়ে বলবীর বলে জেগে উঠেছিলেন কাজী নজরুল ইসলাম। তিনি নিজস্ব একটি স্বতন্ত্র ধারা তৈরি করতে পেরেছিলেন। নজরুল রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে এসে নতুন যে ধারা একটি তৈরি হয়েছিল, বাংলা সাহিত্যে যে আধুনিকতার স্পর্শ, পাশ্চাত্য সাহিত্যের যে স্পর্শ, সেটার প্রভাব বিস্তার করেছিলেন উচ্চশিক্ষায় শিক্ষিত এবং বিদেশি সাহিত্যের অনুরাগী পাঁচ কবি অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণুদে, সুধীন্দ্রনাথ দত্ত। এবং তারা বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব নামে পরিচিত। পঞ্চপাণ্ডব আসলে একটি ঐতিহাসিক চরিত্র। মহাভারতের যে যুদ্ধ হয়েছিল, কুরুক্ষেত্রের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে পাণ্ডবরা ছিল এক পক্ষে, পাণ্ডব পাঁচ ভাই, পাঁচ ভাইদের সাথে দুর্যোধনদের যুদ্ধ হয়েছিল। পারিবারিক যুদ্ধই, কিন্তু বড় যুদ্ধে রূপ নিয়েছিল ক্ষমতার দখল নিয়ে। ওই পাঁচ ভাই ছিলেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, সহদেব, নকুল, এবং তাদের মতো করে এই পাঁচজনকে পঞ্চপাণ্ডব হিসেবে অভিহিত করা হয়। জীবনানন্দ দাশের মৃত্যুটা মর্মান্তিক। 1954 সালের 14 অক্টোবর কলকাতায় তিনি ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 1954 সালের 22 অক্টোবর মৃত্যুবরণ করেন। অনলাইনে এই পর্যন্ত যে তথ্য পেয়েছি, ভারতের
ট্রাম 100 বছর যাবৎ ট্রাম চলে। ট্রাম চালানোর 100 বছরের ইতিহাসে একটি দুর্ঘটনা হয়েছে, সেটি জীবনানন্দ দাশ মারা গিয়েছে। তার সমালোচকরা কেউ কেউ মনে করেন যে মানসিকভাবে বিপর্যস্ত কবি আত্মহত্যা করেছেন ট্রামের নিচে ঝাঁপ দিয়ে। কিন্তু যারা ওখানে প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের ভাষ্য মতে কবি যখন ট্রামের নিচে পড়ে যান তখন তার দুই হাতে দুইটা ডাব ছিল, ডাব নিয়ে যাচ্ছিলেন। কেউ তো আর আত্মহত্যা করার জন্য আসলে ডাব নিয়ে ট্রামের নিচে ঝাঁপ দিবে না। এটা আসলে একটা তার তার কবিতার মতো তার মৃত্যুটা একটি রহস্যই হয়ে আছে সাহিত্যের জগতে। জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থ রূপসী বাংলা, বনলতা সেন, ধূসর পাণ্ডুলিপি, ঝরা পালক, বেলা অবেলা কালবেলা, 7টি তারার তিমির, মহাপৃথিবী। তার জীবিত অবস্থার চাইতে তার মৃত অবস্থায় সাহিত্যের প্রকাশ ঘটেছে বেশি। তার প্রকাশিত উপন্যাসের সংখ্যা 21টি, অথচ জীবিত অবস্থায় কোনো উপন্যাসই প্রকাশিত হয়নি। এবং তার ছোট গল্পের সংখ্যা শতাধিক। জলপাইহাটি, সতীর্থ, কল্যাণী, মাল্যদান বিখ্যাত উপন্যাস তার। তার প্রবন্ধ গ্রন্থ কবিতার কথা। আমাদের পাঠ্যতালিকার সুচেতনা কবিতাটি সংকলিত হয়েছে কবির বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে। আমরা সুচেতনা কবিতাটির পূর্ণ আবৃত্তি বা আদর্শ পাঠ একটু দেখে। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে। সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবুও তোমার কাছে আমার হৃদয়। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন, মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে। কেবলই জাহাজ এসে আমাদের বন্দরের রোদে দেখেছি ফসল নিয়ে উপনীত হয় সেই শস্য অগণন মানুষের সব থেকে উচ্চারিত স্বর্ণের বিস্ময় আমাদের পিতা বুদ্ধ কনফুসিয়াসের মতো আমাদেরও প্রাণ মুখ করে রাখে। তবু চারিদিকে রক্তক্লান্ত কাজের আহ্বান। সুচেতনা, এই পথে আলো জেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এই বাতাস কি পরম সহ্যকর জল, প্রায় ততদূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয়, ঢের দূর অন্তিম প্রভাতে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে। দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয়, শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। আমরা আদর্শ পাঠ দেখলাম। সুচেতনা কবিতাটির নামকরণ। সুচেতনা নাম যেটি আছে, সুচেতনা, এই সুচেতনা শব্দটি নামের মূল ভিত্তি। সু মানে কি সুন্দর, আর চেতনা মানে কি মানবিক মূল্যবোধ হতে পারে। চেতনা আসলে একজন মানুষের মনস্তাত্ত্বিক আবিষ্কারের বিষয়। জাগতিক জীবন, পারস্পরিক জীবন, ব্যক্তি সত্তা, সমাজ, সংসার, যা আসলে আমাকে জাগিয়ে তুলে, আমার চেতনার বহিঃপ্রকাশ ঘটায়, সেই জিনিসটাই হলো সুন্দর চেতনা। সুচেতনা নামকরণটিও রূপক আশ্রিত। এখানেও কবি রূপকের আশ্রয় নিয়েছেন। আপাত দৃষ্টিতে কোনো রমণী বলেই মনে হবে, কিন্তু তা আত্মবোধেরই
প্রতীক, মানে কি নিজের আত্ম উপলব্ধির, আত্মার বিকাশেরই একটা প্রতীক হিসেবে কবি এখানে ব্যবহার করেছেন। তিনি ব্যবহার করেছেন দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্র, রূঢ় রৌদ্র, স্বর্ণের বিস্ময়, রক্তক্লান্ত অনন্ত সূর্যোদয়, এসবের ব্যবহারও কবিতাটিকে ব্যক্তির পর্যায়ে পৌঁছে দিয়েছে। কবিতার যে বিস্তৃতি, কোথায় কবি স্পর্শ করতে চেয়েছেন, তার একটা ধারণা এখানে স্পষ্ট হয়ে উঠেছে। কবি মানুষ ও দার্শনিক, প্রজ্ঞাবান ও উপলব্ধক হিসেবে কবিতায় উপস্থিত হয়েছেন। কবি এই কবিতায় নিজের যে জ্ঞান, নিজের যে চেতনা, নিজের যে ভাবনা, সেটা উপস্থাপন করার চেষ্টা করেছেন সূচনা। এবং এটা আসলে কি মনে হতে পারে, কবি এই কবিতার মাধ্যমে সুন্দর এক চেতনার জগৎ বিস্তৃত করতে চেয়েছেন, যে জগতে মানবিক মূল্যবোধের বিকাশ করতে, মানবিক মূল্যবোধ সঠিকভাবে প্রয়োগ করতে। মূল পাঠে যাওয়ার আগে একটা বিষয়, আসলে সুচেতনা কবিতাটি ৩৩ পংক্তির একটি কবিতা। আমাদের পাঠ্য তালিকার জন্য কবিতাটি সংক্ষেপিত করে ২৫ লাইনে নিয়ে আসা হয়েছে। কয়েকটি পংক্তি সরে গিয়েছে, এই পংক্তিগুলো থাকলে বোধহয় ভাবটা আরো গভীর হতো, এবং এই পংক্তিগুলোতে আমাদের জাতীয় চেতনা বা এর বিরোধী আসলে কিছুই ছিল বলে আমার মনে হয় না, তো আমাদের পাঠ্য তালিকায় নেই। তারপরে ২টি পংক্তি আমি আসলে এখানে যুক্ত করে নিয়েছি কবিতার ভাবের প্রয়োজনে। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। কি বলতে চেয়েছেন কবি? সুচেতনা। পথদৃষ্টিতে মনে হচ্ছে কাউকে, কোনো নারীকে তিনি কথা বলছেন। এখানে আসলে চেতনার বিকাশ। তুমি এক দূরতর দ্বীপ, কোথায়? অনেক দূরের দ্বীপ হয়ে গেছে, তুমি এখন আর কাছে নেই, তুমি অনেক দূরের বাসিন্দা। বিকেলের নক্ষত্রের কাছে, বিকেলের নক্ষত্র, তারা, নক্ষত্র মানে কি? তারা। বিকেলের নক্ষত্রের মতো তুমি হয়তো স্পষ্ট, হয়তো তুমি অস্পষ্ট হইতে পারো, কিন্তু তুমি বিকেলের নক্ষত্রে, বিকেল বেলায় যে নক্ষত্র জেগে আসে, হয়তো কখনো দেখা যায় নক্ষত্র, আসলে তারা আমরা কখন দেখি? রাতের বেলায় আকাশে আলোকোজ্জ্বল হয়। বিকেল বেলায় হয়তো কোনো নক্ষত্র কবি কল্পনা করেছেন যেটা সম্ভাবনা নিয়ে জেগে আছে। সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। সেই যে দূরতর দ্বীপ, সেখানে দারুচিনি আছে, বনানী আছে, এবং এর ফাঁকে নির্জনতা, মানে কি নির্জন স্থান। এবং কবি এখানে কোথায় ফিরে গিয়েছেন? প্রকৃতির কাছে ফিরে গিয়েছেন। কোথায় নিয়ে যাচ্ছেন? প্রকৃতির কাছে। এই নির্জন প্রকৃতি আসলে চরম মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায়, এবং মূল্যবোধটা আসলে আমরা প্রকৃতির কাছে আমরা ভালোভাবে খুঁজে পাই। আমরা মানবীয় আবেদনগুলো আমাদের জন্য কোথাও কোথাও ম্লান হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃতির যে নির্জনতা, ঐশ্বর্য, সেটা কবিকে আকর্ষণ করে। এই পৃথিবীর রক্ত সফলতা সত্য, তবুও সে সত্য নয়। এই পৃথিবীর অনেক সফলতা এসেছে কি? রণ মানে কি? যুদ্ধক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে রক্তের বিনিময়ে সফলতা এসেছে, কিন্তু এই সফলতাই শেষ নয়, এটাই চরম সত্য নয়, তবুও শেষ সত্য নয়, এটাই শেষ সত্য নয়। যে লাইনটুকু বাদ দেয়া হয়েছে, যে ২টা পংক্তি আসলে আমি যোগ করে নিয়েছি, কলকাতায় একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবুও তোমার কাছে আমার হৃদয়। এই যে ধ্বংসযজ্ঞ, এই ধ্বংসযজ্ঞের মধ্য থেকে এক সময় হয়তো কলকাতা নগরী, আমার দেশ, আমি যেখানে বেড়ে উঠেছি, সে তিলোত্তমা হবে, তবুও তোমার কাছে আমার হৃদয়, তবুও আমার হৃদয়টা তোমার কাছে ঘুরে ফিরছে, তোমার কাছে সুন্দর চেতনার জন্য খুঁজে ফিরছে। সুন্দর চেতনার জাগ্রত হোক, জেগে উঠুক। আজকে অনেক রৌদ্র রৌদ্রের ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি তোমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। পৃথিবীর অনেক রৌদ্র মানে কি? কঠিন রৌদ্রের ঘুরে, রৌদ্র অকুজ্জ্বল বা আলোকিত বা তীব্র তাপ, তা হইতে পারে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু,
পৃথিবী, মানুষ কি? মানুষ আমরা কেন? আমরা কেন মানুষ? আমাদের মানবিক মূল্যবোধ আছে, আমাদের মন আছে, আমরা মন দিয়ে ভাবতে পারি, আমরা চিন্তা করতে পারি। হয়তো পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা, আমরা মানুষকে মানুষের মতো ভালোবাসবো, আমরা একটা পশুর মতো ভালোবাসতে পারবো না। ভালোবাসা উচিত নয়, কিন্তু আমাদের আচরণ পশুর মতো হয়ে যাচ্ছে। আমরা পশু হয়ে যাচ্ছে, আমাদের কাজগুলা পাশবিক হয়ে যাচ্ছে। আমাদের কি হতে হবে? মানুষের মতো হতে হবে, মানুষ হতে হবে। মানুষের মতো আমরা ভালোবাসা দিব, ভালোবাসা বিলিয়ে দিব, পৃথিবীকে আপন করে নিব। কিন্তু পৃথিবীকে আপন না করে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছি। তা করতে গিয়ে পৃথিবীকে নিজের করে নেওয়ার জন্য আমাদের করা থেকে আমরা দূরে সরে এসে আমরা আমার করে নিতে চাচ্ছি। আমার পৃথিবী করতে যেই আমাদের দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে, আমাদের সংঘাতের সৃষ্টি হচ্ছে। তা করতে গিয়ে আমরা কি দেখেছি? আমারই হাতে হয়তো নিহত ভাই, বোন, বন্ধু, পরিজন পড়ে আছে। এই যে লাশ পড়ে আছে পাশে, সেটাই তো আমারই ভাই, আমারই বোন, আমারই বন্ধু, আমারই আপনজন। তাদের নিয়ে আমাদের এই পৃথিবী। কিন্তু এই পৃথিবী আমরা কি করেছি? কলুষিত করেছি। পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে। এই যে পৃথিবীতে মানুষ মানুষকে হত্যা করছে, এটা কবি কি ভাবছেন? গভীর গভীরতর অসুখ। আসলে এইটা পৃথিবীর কি অসুখ? যখন জীবনানন্দ দাশের বিকাশ, তিনি যখন বেড়ে উঠেছেন, পৃথিবীতে দুইটা ধ্বংসযজ্ঞ দেখেছেন, দুইটা মহাপ্রলয় দেখেছেন। এটা মানব সৃষ্ট প্রলয়, প্রাকৃতিক প্রলয় নয়। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা তিনি প্রত্যক্ষ করেছেন। এই কবিতাটা হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রলয়ের আগে, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ দেখেছেন। সেখানে পাশাপাশি তিনি আবদ্ধ জীবন, বন্দি জীবনে বসবাস করেছেন। এ দেশের উপর অত্যাচার নেমে এসেছে, নির্যাতন নেমে এসেছে, সাম্রাজ্যবাদী শক্তির বিকাশ ঘটেছে। সাম্রাজ্যবাদী শক্তি এবং পরাধীনতা শৃঙ্খলে থাকা, উপনিবেশ শৃঙ্খলে থাকা আবদ্ধ কবির কাছে মনে হয়েছে পুরো পৃথিবীটাই এখন অসুস্থ। তারপরেও এই যে পৃথিবীতে মানুষ মারা যাচ্ছে মানুষের কাছে, তারপরেও পৃথিবীর কাছে মানুষ ঋণী। পৃথিবী মানুষকে আলো, এইভাবে বেঁচে থাকার পথ দেখিয়েছে। জঙ্গলের জীবন থেকে আমরা সভ্যতার আলোতে এসেছি, সেটাই কম কিসে? আমরা হয়তো সেটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছি। তো ওখান থেকে আমাদের ফিরে আসতে হবে। এই চেতনায় হেতু কবি আমাদের মাঝে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। সুচেতনা এই পথে আলো জেলে, এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ, এ বাতাস কি পরম সূর্য করোজ্জ্বল। প্রায় ততদূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয়, ঢের দূর অন্তিম প্রভাতে। তারপরেও এই যে পৃথিবীর গভীরতর অসুখ, তারপরেও কবি ভাবছেন সুচেতনায় এই পথে আলো জ্বালাবে এবং এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। এবং পৃথিবীকে মুক্তি পেতে হলেও এই পথেই মুক্তি পেতে হবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ, অনেক শতাব্দী লাগতে পারে, অনেক মনীষীর প্রয়োজন পড়তে পারে এই কাজ করতে, কিন্তু পৃথিবী এই অসুখ থেকে মুক্তি পাবেই। এ বাতাস কি পরম সূর্য করোজ্জ্বল, সূর্যের আলোয় আলোকিত, সূর্যের কর আলোয় আলোকিত। প্রায় ততদূর ভালো মানব সমাজ, এবং ততদূর পর্যন্তই কি বিস্তৃত মানব সমাজের ভালোর দিকটি আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে। যে নাবিক মহাসমুদ্রে আছে, বড় সমুদ্রে আছে, সে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু সে কি তার বইটা চালানো বন্ধ করে দিয়েছে? বইটা চালানো বন্ধ করে দিলে কি সে কখনো সাগরের তীরে পৌঁছতে পারবে, কিনারায় পৌঁছতে পারবে? সে কিন্তু ক্লান্ত, কিন্তু ক্লান্তিহীন, ক্লান্তিহীন ভাবে সে কাজ করে যাচ্ছে। ঠিক সেভাবে আমাদের অবিশ্রান্ত শ্রম দিয়ে যেতে হবে এবং গড়ে দেব আজ নয়, এবং এই ক্লান্ত শরীরে ক্লান্তিহীন পরিশ্রমের মাধ্যমে আমরা এই পৃথিবীটা গড়ে দেব আজ নয়, ঢের দূর অন্তিম প্রভাতে। হয়তো কোনো শেষ প্রভাতে এই পৃথিবী আলোকিত হয়ে উঠবে, পৃথিবী
তার অসুখ থেকে মুক্তি পাবে, আমরা মুক্তির পথে এগিয়ে যেতে পারবো। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। আমরা এই যে মাটির পৃথিবীতে এসেছি, মানুষ হিসেবে জন্ম নিয়েছি, হয়তো ভেবেছি এই পৃথিবীতে না আসলে ভালো হতো। কিছু আধ্যাত্মিক গান আছে বা আধ্যাত্মিক কথা আছে আসলে এই মানব জন্ম নিয়ে। কখনো কখনো মানব জন্মটা আমাদের কাছে গুরুত্বহীন মনে হয়েছে, অপ্রয়োজনীয় মনে হয়, কবির কাছে হয়তো এরকম মনে হয়েছিল। কিন্তু কবির শেষ বেলায় কবির উপলব্ধি এসে যে গভীরতর লাভ হলো, সে সব বুঝেছি শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল করে। শিশির ভেজা কোনো উজ্জ্বল ভরে এসে কবির মনে হয়েছে পৃথিবীতে আসাটাই অনেক বেশি লাভ হয়েছে, না আসার থেকে আসাটা অনেক বেশি লাভ হয়েছে। দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয়, শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। এসে দেখেছি যা হলো হয়েছে, না হয় হবে, মানুষের যা হবার নয় তা হবে না। কিন্তু শাশ্বত মানে কি? চিরায়ত রাত্রির বুকে, দীর্ঘ রাত্রি ও অবিস্তৃত রাত্রি, যে রাত্রি শেষ নেই, কিন্তু এই রাত্রি শেষেও সূর্যোদয় হবে, অনন্ত সূর্যোদয় হবে, আলোকোজ্জ্বল সূর্যোদয় হবে, যে সূর্যোদয়ে চেতনা জেগে উঠবে, মানবিক মূল্যবোধের বিকাশ করতে এই পৃথিবী সুন্দর হবে। পৃথিবীর যে গভীরতর অসুখ, সে অসুখ সেদিন সুস্থ করে তুলবে পৃথিবীকে। কবি এই ভাবনাই এই কবিতায় বিকাশ করানোর চেষ্টা করেছেন। শেষ বেলায় কবি আবারও কোথায় ফিরে এসেছেন? অনন্ত প্রকৃতির কাছে এসে শান্ত পৃথিবী চেয়েছেন, যে পৃথিবী মানবিকতার বিকাশ ঘটাবে, মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলবে আমাদের প্রাণে প্রাণে। সচেতন কবি একান্ত আকাঙ্ক্ষিত আশ্রয় দূরতর দ্বীপ, দারুচিনি বনানীর নির্জনতায় তার আহ্বান। কবি দূরতর দ্বীপ পেয়ে সচেতনাকে খুঁজে ফিরছেন, এবং সেখানে কি কবি সাথে কি থাকবে? দারুচিনি থাকবে, বনানীর নির্জনতা থাকবে, যে নির্জনতা আসলে শান্তিময় স্বর্গীয় এক পৃথিবী গড়ে তুলবে। অগ্নি পরিধির মাঝে দাঁড়িয়ে যে কিন্নর কণ্ঠে শুনেছেন দেবদারু গাছে, এখানে পৃথিবীর গভীর অসুখের মাঝেও শিশির ছোঁয়া সমুজ্জ্বল ভোর পেয়েছেন। পৃথিবীর গভীরতর অসুখ, ভোরবেলায় যে শিশির ভেজা রোদ্দুর, সেই রোদ্দুর কবির প্রাণকে জাগিয়ে তোলে। কবিতায় নৈরাশ্য, বেদনা, ক্লান্তি, অন্ধকার, শূন্যতার ব্যক্তিকে লঙ্ঘন করে সূর্যোদয়ের শান্তির স্বপ্নের সাধন তীর্থ হয়ে উঠেছে। এখানে এই যে ক্লান্তির কথা বলেছেন, অন্ধকারের কথা বলেছেন, শূন্যতার কথা বলেছেন, কিন্তু সবকিছু পিছনে ফেলে সূর্যোদয়ের স্বপ্ন দেখেছেন। এবং এই সূর্যোদয় কি হবে? শান্তির এবং স্বপ্নের পৃথিবীটাকে জাগিয়ে তুলবে। যে শূন্যতায় হাহাকার দেখা দিয়েছে, সেই শূন্যতাতেই আবার পূর্ণতার মঙ্গলের প্রতিভাসও জেগে উঠেছে। যেখানে হাহাকার, কষ্ট জেগে উঠেছে কবির মনে শূন্যতার, সেই কষ্টের মধ্যে আবার কবির মধ্যে কি নতুন কিছু পাওয়ার আকাঙ্ক্ষাও জেগে উঠেছে, স্পষ্ট হয়েছে। আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়া হবে এই সুন্দর প্রভাত আগামীর পৃথিবীতে। এবং যারা ক্লান্ত অবস্থায়ও ক্লান্তি নিয়ে পরিশ্রম করে যাচ্ছেন, তাদের হাতে আগামীর পৃথিবী সুন্দরভাবে জেগে উঠবে। সচেতনা তখন আর দূরতর দ্বীপ হয়ে থাকবে না, সচেতনা সভ্যতারই এক বিস্তৃত কল্যাণ রাষ্ট্র হয়ে উঠবে, কল্যাণ একটি দেশ হয়ে উঠবে। অনন্ত সূর্যোদয় তখনই সার্থক হবে। কল্যাণ রাষ্ট্র যেমন প্রাকৃতিক অমৃত সূর্যের ধারক, তেমনি মানবিক প্রত্যয়ের আত্মদ্যুতির নিবিড় সংশ্লেষণ। সংঘাত ও যুদ্ধ, প্রতিহিংসা ও প্রতারণা সেখানে থাকতে পারে না। এবং সেই কল্যাণ রাষ্ট্রে কোনো যুদ্ধ থাকবে না, কোনো সংঘাত থাকবে না, কোনো প্রতিহিংসা থাকবে না, কোনো প্রতারণাও থাকবে না। এই যে কবির ভাবনা, এই ভাবনাটুকু কবি বলতে চেয়েছেন নিজের সম্পর্কে। কেউ যাহা জানে নাই, কোনো এক বাণী আমি বহে আনি। একদিন শুনেছে যে সুর ফুরাইয়াছে
পুরানোতা, কোনো এক নতুন কিছুর আছে প্রয়োজন, তাই আমি আসিয়াছি, আমার মতন আর নাই কেউ। সৃষ্টির সিন্ধুর বুকে আমি এক ঢেউ আজিকার, শেষ মুহূর্তের আমি এক, সকলের পায়ের শব্দের সুর গেছে অন্ধকারে থেমে, তারপরে আসিয়াছি নেমে আমি, আমার পায়ের শব্দ শোনো, নতুন এ আর সব হারানো পুরানো। কবি এখানে কি বলতে চেয়েছেন? আর যা আছে সবই পুরনো, পুরনোকে ভেঙে নতুন করে জাগাতে আমি এসেছি। আমার আবির্ভাব নতুনের জন্য, নতুন সূচনার জন্য। এখানে প্রকৃতিকে, নির্জনতাকে, নিস্তব্ধতাকে কবি নিয়ে এসেছেন এবং এসব নিয়েই কবি পৃথিবীটাকে মঙ্গলময় করতে চেয়েছেন, পৃথিবীর অসুখ দূর করতে চেয়েছেন। গভীরতর যে অসুখ হয়েছে, সংঘাতে যুদ্ধের যে অসুখ হয়েছে, সেই অসুখ সারানোর কামনাই করেছেন কবি সুচেতনা কবিতায়। সুচেতনা কবিতার টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আজিজুল মামুন বিএস বাংলা স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। পাশাপাশি এই টিউটোরিয়ালের ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও পড়ার এবং জানার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।